সাহিত্য আজ তাকের মঞ্চ থেকে আমরা সবাইকে আন্তরিক শুভকামনা জানাই। সাহিত্য আজ তাক কলকাতা শহরে প্রথমবার অনুষ্ঠিত হচ্ছে, আমাদের খুব ভালো লাগছে। আমাদের আজকের বিষয় ডিজিটাল যুগে প্রেমের কবিতা। প্রেম আমাদের জীবনের সঙ্গে জড়িয়ে আছে এবং প্রেমের কবিতা তো আজ বলে নয়, বহু কাল ধরে, বহু শতাব্দী ধরে, হাজার হাজার বছর ধরে লেখা হচ্ছে। কিন্তু এই ডিজিটাল যুগে এসে প্রেমের কবিতা কেমন হয়েছে? তরুণ প্রজন্মের কবিরা রয়েছেন আমার সঙ্গে। তন্ময় ভট্টাচার্য তরুণ প্রজন্মের কবি, রয়েছেন অভিরূপ মুখোপাধ্যায়, রয়েছেন অনুত্তমা বন্দ্যোপাধ্যায়। আজকের আমাদের এই অনুষ্ঠান আমরা শুরু করব তন্ময় ভট্টাচার্যর কবিতা দিয়ে। একটা প্রেমের কবিতা পড়বেও। ধন্যবাদ সৌভিকদা। কবিতার নাম উমা মহেশ্বর। আগে যেন আমি যাই অক্ষয় সিন্দুর নিয়া মাথে, গরজি উঠেন প্রৌরা, পাশে তাঁর বুড়া মহেশ্বর, মাঘী শীতে জবু থবু। গিন্নির গঞ্জনা লইয়া আর সময় কাটে না, মুড়ি দিয়া নেন কানের উপর। দরজা জানালা বন্ধ, হারে তবু কি কাপন বাপ। থাকিয়া থাকিয়া শ্লেষা ঘর ঘর করিছে ফাঁপা বুকে। গৃহিণী চিন্তিত হন, উমা হন কৈলাস কোটরে। বুইরা হইয়াও বুঝি একদণ্ড রাখিবে না সুখে। শোনো, আর যাই হোক আগে কিন্তু মরিবে না তুমি। প্রৌরার বিরক্ত কণ্ঠ, সোঁদা কণ্ঠ, আর্দ্র ক্রমে ক্রমে। দুলিয়া দুলিয়া হাসে বুড়া শিব, আরক্ত যামিনী। উমার কঙ্কন বাজে ততোধিক লুটায় শরমে। কেহ না কাহাকে ছাড়ে, না ধরে, না ব্রত ভিক্ষা যাচে। একটি সিন্দুর কৌটা যুগলে অক্ষয় হইয়া আছে। ধন্যবাদ। অপূর্ব। ওর কবিতার মধ্যে প্রাচীন প্রবহমান বাংলার একটা ছায়া রয়েছে। আমরা এবার একটা আলোচনায় যাব। আলোচনাটি হচ্ছে এটা, আমি তিনজনকে জিজ্ঞেস করব, প্রেমের কবিতায় কি সবসময় কবির ব্যক্তিগত প্রেমের ছায়া পাওয়া যায়? প্রেমের কবিতা লিখতে হলে নিজেকে কি প্রেমে পড়তে হয়? কি মনে হয়? প্রথমেই অনুত্তমাকে আমি জিজ্ঞেস করব। এই ভাগাভাগির জন্যও ধন্যবাদ সৌভিক। অনেক ধন্যবাদ এই ধরনের একটি বিষয় নির্বাচনের জন্যও। সৌভিক যে প্রশ্নটা করেছেন সেটা খুব ট্রিকি, আমি একটু সৎভাবে উত্তর দেওয়ার চেষ্টা করব। প্রেমের কবিতা লেখার জন্য আলাদা করে প্রেমে কেউ পড়েন কিনা আমি জানি না, কিন্তু প্রেমে পড়ার পর প্রেমের কবিতা আসে, প্রেম ভাঙার পরেও প্রেমের কবিতা আসে। আমি আমার হয়ে বলতে পারি, আমি যখনই প্রেমের কবিতা লিখেছি কোনো নির্দিষ্ট ব্যক্তিকে নিয়েই লিখেছি। আমি জানতাম কাকে নিয়ে লিখেছি, আমার ধারণা তারাও জানতেন তাদের নিয়ে লিখেছি। আমি আমার প্রেমের কবিতার কাছে ভীষণ সৎ, আমি আমার কবিতার কাছে ভীষণ সৎ সৌভিক। এবং এখানে দুটো দিক একটু আমি উল্লেখ করতে চাইব। অনেক সময় এমনও হয়েছে যে যখন আমি সেই কবিতাটা লিখছি সেটা সেই মানুষকে নিয়ে হতে পারে, কিন্তু তার জন্য নয়। অর্থাৎ আমাদের অনেক সময় কিন্তু এমনও সংকটে কবিতা ফেলে যে আমি যাকে নিয়ে লিখছি তখন তিনি আর আমার বর্তমান প্রেম নন, তখন আমি অন্য কারুর সঙ্গে আছি, কিন্তু আমার কবিতায় তিনি ফিরছেন। এবার আমার বর্তমানের অবস্থাটা কিরম হবে ভেবে দেখুন। সেই বিপদ থেকে তাকে মুক্ত করার জন্যে আমি কোনোদিনও কোনো লাইন বদলাইনি। এক, যার জন্যে লিখছি এ কবিতা পড়ে তিনি আবার নড়ে উঠতে পারেন কিনা, তার কি হবে এই সংকট নিয়েও ভাবিনি, কারণ আমি কারুকে আবার নতুন করে উজ্জীবিত করার জন্য লিখিনি, কারুকে কষ্ট দেব ভেবেও লিখিনি, আঘাত করব ভেবেও লিখিনি। আমি আমার নিরাময়ের জন্য লিখেছি। আমার মনে হয় আমরা যদি লিখতে গিয়ে ব্যক্তির পুজোয় আচ্ছন্ন হয়ে যাই তাহলে সেটা চিঠি হয়। আমার কাছে কবিতা চিঠি নয়, আমার কাছে কবিতা আমার ব্যক্তিত্বের, আমার ভাবনার অংশ। এবং যখন লিখছি তখন হয়তো তিনি আছেন, তারপর কিন্তু কবিতা কবিতার নিজের উড়ান নেয়, তারপর তার নিজের চলন নেয়, তখন কিন্তু কবিতা আর কারুর নয়।
তখন পাঠক তাকে কোথায় নিয়ে যাবে আমরা জানি না, এবং কবিতা আর কখনোই কাউকে, সে প্রেম হোক কবি হোক, তাকে কবিতা কিন্তু কবিতার মতন করে ধারণ করে। আমি তখন আর সে কবিতার নির্ধারক থাকি না। বাহ, চমৎকার বললো অনুত্তমা। আমি এবারে অভিরূপকে জিজ্ঞেস করব। একটা কথা মনে পড়ছে, জয় গোস্বামী তার একটি সাক্ষাৎকারে স্নান বলে ওর একটি বিখ্যাত কবিতা আছে, তো সেটিতে উনি নিজের প্রেমের কথা লিখছেন। আমরা চিরকালই জানতুম যে স্নান কবিতাটাতে উনি নিজের প্রেমের অভিজ্ঞতা থেকে লিখেছেন, কিন্তু সাক্ষাৎকারে তিনি বলছেন যে ওটা তার ব্যক্তিগত প্রেমের কথা নয়, তার এক বন্ধু প্রেমে পড়েছিল এবং আরেকটি মেয়ে যে তার প্রেমিকের জন্য অপেক্ষা করত একটি বাড়ির ছাদে, সেই প্রেমিক কোনোদিনই আর আসে না। দুটো কোথাও গিয়ে তার কবিতায় মিশে যায় এবং আমি সত্তাটা জেগে ওঠে অন্যভাবে, সেটা কবির সত্তা। তোমার কি মনে হয় প্রেমের কবিতা? সকলকে নমস্কার। আমার যেটা মনে হয়, সৌভিকদা যেটা বললেন জয় গোস্বামীর কবিতা সম্পর্কে, সেটা নতুন কিছু নয়। আমরা যদি বৈষ্ণব পদাবলীর দিকে তাকাই, যে রাধার বিরহ, রাধার অভিসারে যাওয়ার ইচ্ছা, কি কাম ইচ্ছা, সবই কিন্তু লিখছেন একজন পুরুষ কবি বহু পরে। তিনি যখন লিখছেন তিনি কিন্তু রাধাই হয়ে যাচ্ছেন, নিজেকে পৃথক করে, নিজেকে চার টুকরো করে একটাকে যাই রেখে শক্তি চট্টোপাধ্যায় লিখেছিলেন এই যে খণ্ড খণ্ড আমি। ফলে জয় যখন লিখছেন স্নান কবিতাটি, সেখানেও জয় আছেন, তার বন্ধুর অভিজ্ঞতা আছে। আসলে আমাদের মনের ভেতর তো একটা প্রেমের পাত্র আছে, প্রেম সম্পর্ক একটা অভিজ্ঞতা, সেটা না এলেও সেটা আছে, আসার পরও আছে। সেই পাত্রটা থেকেও যার জীবনে প্রেম আসেনি, তার আগেও আমরা অনেক প্রেমের কবিতা লিখি, এবং হতেই পারে। আপনি যে সাক্ষাৎকারটার কথা বললেন, সেখানে জয় স্বীকার করেছেন যে প্রেম সম্পর্ক আসার আগেও উনি প্রেমের কবিতা লিখেছেন, অর্থাৎ সেই অভিজ্ঞতা থেকে লিখেছেন। ঠিক যেভাবে বৈষ্ণব পদাবলী লেখা হচ্ছে, কৃষ্ণ কীর্তন লেখা হচ্ছে, তাদের জীবনে তো রাধা আসেনি, কিন্তু তারা রাধার যে কষ্ট তাকে নিয়ে কিন্তু লিখছেন। যে কারণে দানখণ্ড, নৌকাখণ্ড, এই সমস্ত খণ্ডর পর একটি খণ্ড কি রাধা বিরহ, যেটা খণ্ড নয়, বিরহ অনন্ত। সেই জন্য বিরহের মধ্যে দিয়ে জিনিসটা শেষ হচ্ছে। কিন্তু যিনি লিখছেন তিনি একজন পুরুষ, কিন্তু তিনি যখন লিখছেন তিনি কিন্তু নারী হয়ে গেলেন। তোমার প্রেমের কোনো লিঙ্গ তো হয় না, না সে তো বটেই। তো তোমার ক্ষেত্রেও কি বিষয়টি এইভাবেই ধরা দেয় তোমার কাছে? আমার কাছে যে কিভাবে ধরা দেয় এটা আমি বুঝতে পারি না। কারণ প্রেম মানেই আমরা ভাবি যে প্রেমে পড়লাম, এটা একটা আনন্দ। কিন্তু আমাদের মাস্টারমশাই আব্দুল কাফি একটা কথা বলেছিলেন বৈষ্ণব পদাবলী পড়ানোর সময়, যে কারোর জীবনে যে পূর্বরাগ, অনুরাগ এইভাবেই সব আসবে, কারোর জীবনে মাথুরই প্রথমে আসতে পারে, অপমানটা দিয়েই প্রেম হতে পারে, যে তার প্রত্যাখ্যানটাই আমার জীবনে প্রেমের অভিজ্ঞতা। সেটাই কিন্তু প্রেম। আমরা ভাবি প্রেম মানেই আনন্দ, প্রেম মানেই একটা সুন্দর মুহূর্ত, আহা, তা নাও হতে পারে, এটা ভয়ঙ্কর কিছু হতে পারে যেটা আমার জীবনকে তোলপাড় করে ভেঙে তোলপাড় করে দিল। হ্যাঁ, এটাই আমার প্রেমের প্রথম অভিজ্ঞতা। ফলে এটা যে কিভাবে হয়, জীবনটা তো আমি জানি না, আমার পুরো জীবনটা, ফলে আমি এটাও জানি না যে আসলে কি। বাহ, এবারে তন্ময়কে জিজ্ঞেস করবো। হ্যালো, প্রথমত আমি কথা বিশ্বাস করি না যে প্রেমের কবিতা লেখার জন্য ব্যক্তির নিজস্ব প্রেমের অভিজ্ঞতা থাকতে হবে, বা কোনো প্রেমের কবিতা লেখা হলে সেটা সেই ব্যক্তির কথাই হবে। কেননা আমি খুব উদ্দেশ্য প্রণোদিতভাবেই, আমি জানতাম সৌভিকদা এই প্রশ্নটা করবে, আমাদের আলোচনা হয়েছিল, সেই কারণে আমি নির্দিষ্টভাবে সেই কবিতাটাই একেবারে প্রথমে পড়লাম, যে কবিতাটা আমাদের সময়ের নয়, এমনকি আমাদের ঠিক আগের প্রজন্ম অর্থাৎ আমাদের মা বাবার সময়েরও নয়, হয়তো আরও 2-1 প্রজন্ম আগের কথা বলছে। আগে যেন আমি যাই অক্ষয় সিন্দুর নিয়া মাথে, এই কথাটা আজকের দিনে কোনো সাধারণ যুবক যুবতী বলবে না বা ভাববে না, হয়তো আমাদের আগের জেনারেশনও না। এটা হয়তো বেশ কয়েক দশক আগেকার বা কয়েক শতক আগেকার একটা ধ্যান ধারণা, কিন্তু সেটাও কিন্তু একটা অদ্ভুত প্রেমের কবিতা, একটা দাম্পত্যের কবিতা। সেই কবিতাটা আমি লিখেছি, সেটা কিন্তু আমার ব্যক্তি অভিজ্ঞতায় নেই প্রথমত। দ্বিতীয়ত, প্রেমের কবিতা লেখার জন্য ব্যক্তির প্রেমের অভিজ্ঞতা থাকা জরুরি কি না। এখন যদি কোনো ব্যক্তির নিজস্ব প্রেমের অভিজ্ঞতা থাকে,
সেটা তাকে পুষ্ট করে, অনুভূতির যে সূক্ষ্ম বিষয়গুলো, তন্ত্রীগুলো, তার কাছে মানুষ রিলেট করতে পারে, মিল খুঁজতে পারে। ফলে লেখার সময় তার নিজস্ব অভিজ্ঞতাগুলো লেখার মধ্যে ফুটে ওঠে। কিন্তু তার যদি সেই অভিজ্ঞতা না থাকে, তাহলে সে একটা প্রেমের কবিতা লিখতে পারবে না, সেটা আমি বিশ্বাস করি না। কারণ প্রেমের কবিতা শুধুমাত্র নিজের প্রেম করা বা নিজের প্রেম অভিজ্ঞতা দিয়ে আসে না। প্রেমের কবিতা অন্যকে প্রেম করতে দেখেও জাগ্রত হতে পারে। বাহ। প্রেমের কবিতার কোনো নিজস্ব গণ্ডি হয় না। আর আরেকটা আমাদের কবিতা পাঠের মধ্যে খুব একটা দুর্বল বিষয়ই বলবো, আমাদের একটা পূর্ব নির্ধারিত ধারণা আছে যে যে কোনো কবিতায়, শুধু প্রেমের কবিতায় না, আমি বলতে কবি সবসময় নিজেকেই বোঝাতে চাইছেন। তা কিন্তু নয়। আমরা যদি কোনো কবিতা পড়ার সময় আমি বা তুমি এগুলোকে পূর্ব নির্ধারিতভাবে ভেবে ফেলি যে কবিতার নিজের কথাই বলছেন, সেটা প্রথমেই কবিতা পাঠের সময় আমাদের দৃষ্টিটাকে সংকীর্ণ করে দেয়া। তা মোটেই নয়। সেই আমি কবি হয়তো একটি চরিত্র। আজকে যখন কোনো ঔপন্যাসিক একটি উপন্যাস লেখেন, কোনো চরিত্রের মুখ দিয়ে যখন একটি কাণ্ড ঘটান বা কোনো কথা বলেন, আমরা কিন্তু বলি না সেটা সেই ঔপন্যাসিক নিজের কথা বলছেন। কিন্তু কবি যখন কোনো কবিতায় আমি দিয়ে বলেন, আমরা ভাবি কবিতার ব্যক্তি অভিজ্ঞতার কথা লিখছেন। সেটা হতেও পারে, নাও হতে পারে। আর আরেকটা বিষয়, আমাদের এই আলোচনা চক্রের যে শিরোনাম, ডিজিটাল যুগে প্রেমের কবিতা। প্রেমের কবিতার কোনো যুগ হয় না। আদি যুগ, মধ্যযুগ, ঔপনিবেশিক যুগ, আধুনিক যুগ, ডিজিটাল যুগ, সবসময় প্রেমের কবিতা, প্রেমের কবিতা, বা যে কোনো কবিতাই তাই। কি হতে পারে? বিভিন্ন সময়ের নিজস্ব কিছু ভাষ্য আছে, শব্দ আছে, বাকভঙ্গি আছে। সেইগুলো সময়ের সঙ্গে সঙ্গে বক্তব্যের মধ্যে, কবিতার মধ্যে মিশে যায়। সেটা সময়ের চিহ্ন। কিন্তু সেটা কিন্তু ডিজিটাল যুগে প্রেম আলাদা করে কোনো তাৎপর্য পেয়েছে, এ বিষয়টা আমি মনে করি না। হয়তো সময়ের চিহ্নজ্ঞাপক কিছু শব্দ, কিছু অনুভূতি, সেগুলো কবিতার শরীরের মধ্যে নির্মাণগতভাবে মিশে গেছে, কিন্তু তার সঙ্গে কোনো যুগের সম্পর্ক নেই। এটুকুই। বেশ। অভিরূপ কি একটা বলতে চাইছে? আমি একটা কথা বলতে চাইছি তন্ময়ের সূত্রে। তন্ময় এক্ষুনি যেটা বললেন যে এই আমি মানেই যে তন্ময় ভট্টাচার্য, তা নয়। এখানে আমার একটা জিনিস মনে পড়লো, যে কথার পিঠে কথা, শঙ্খ ঘোষের যে সাক্ষাৎকারের বই, সেখানে তাকে জিজ্ঞেস করা হচ্ছে যে আপনি কি ঈশ্বরে বিশ্বাসী? তো শঙ্খ ঘোষ বলছেন না। তাহলে আপনি লিখেছেন আমার মানে বাবরের প্রার্থনা, সেটা তো ঈশ্বরের প্রতি। তখন উনি একটা অসামান্য কথা বলেছিলেন। উনি বলেছিলেন যে আমি বিশ্বাস করি না ঈশ্বরকে, কিন্তু আমার লেখা কবিতাটির মধ্যে বাবর বিশ্বাস করে ঈশ্বরকে। বাহ। কবিতা কথকের বিশ্বাস, অর্থাৎ আমি আর আমার কবিতার যে কথক, দুটো কিন্তু এক নয়। ওই যে বিশ্বাস, সেটুকুই আমার ঈশ্বরের বিশ্বাস। তো ওর কথার সূত্রে আমার এটা মনে পড়ল। চমৎকার, চমৎকার। আমাদের কথা চলবে। অনুত্তমাকে একটা প্রেমের কবিতা পাঠ করতে বলবো। আমি এই বাকি দুজনের থেকে আমার নিজের কবিতার ক্ষেত্রে একটু সরেই দাঁড়িয়েছি, কারণ সত্যি আমি যখনই লিখেছি, আমি আমার কথাই লিখেছি। এও আমারই কথা, কোনো এক সময়ের আমার কথা। সেদিন শুধু বৃষ্টি এসেছিল, সন্ধে ছিল মেঘলা নহবতে, যে লগ্নতে অশুদ্ধ হোমটিকা, তোমায় পাওয়া সে পঞ্জিকা মতে। সাজায়নি কেউ মাঙ্গলিকী আলো, বাতাসকে কেউ শুকায়নি চন্দনে। সজাগ ছিলাম প্রদক্ষিণের পথে, আগুন থেকে বাঁচার প্রয়োজনে। এই উচ্চারণ শাস্ত্র বিরোধিতা, বিপদ হতে পারে জেনেও লিখি। যেসব বিয়ে সমাজ বহির্ভূত, আমরা তাদের শুভেচ্ছা বার্ষিকী। চমৎকার। আমরা এবারে আরেকটা বিষয় নিয়ে আলোচনা করব, যে সোশ্যাল মিডিয়ায় আমরা প্রচুর কবিদের দেখি, আমরাও করি, কবিতা পোস্ট করি, আমরা পড়ি, অনেকে শেয়ার করেন। নানা ধরনের কবিতা আমরা পড়ছি গত বেশ কয়েক বছর ধরে, এবং আগে পত্রপত্রিকায় থাকতো, সবাই কিনে উঠতে পারতো কিনা, কিন্তু এখন ব্যাপারটা অনেক সুলভ হয়ে গেছে। কবি লিখলেন, তার মনে হলো, তিনি পোস্ট করে দিলেন, সেটা আর কোনো পত্রপত্রিকায় বেরোনোর প্রয়োজন হলো না, এবং আমরা সেটা পড়লুম, পড়ে আমাদের একটা মতামত, একটা প্রতিক্রিয়া জানালুম। এতে এই জিনিসটা কি বাংলা কবিতাকে প্রভাবিত করছে? এটা ভালো না মন্দ? এটা আমার প্রশ্ন। কিভাবে তোমরা এটাকে দেখছো? অনুত্তমা, প্রথমে জিজ্ঞেস করি।
সৌভিক, আমার মনে হয় প্রত্যেকটা যুগের যে নিজস্ব কিছু নির্মাণ থাকে, সেখানে ডিজিটাল ইরাতে আমরা অলরেডি পা রেখেছি এবং আমাদের জীবনের অন্যান্য ক্ষেত্রেও যেমন তার একটা উপস্থিতি আছে, ঠিক তেমনি আমাদের কবিতার বহিঃপ্রকাশের মাধ্যমের ক্ষেত্রেও যে সে তার উপস্থিতি জাহির করবে এটা স্বাভাবিক। কিন্তু আমি তন্ময়ের সঙ্গে সহমত, ডিজিটাল যুগে প্রেমের বলে তো হয় না, প্রেম তার নিজস্ব যুগ নিজেই স্থাপন করে। যেমন আমি খুব মনে করি যে প্রেমের কোনো আলাদা করে বয়স হয় না, আমরা যখন প্রেমে পড়ি প্রেম তার নিজস্ব বয়স নিয়ে আসে। ঠিক তেমনি সময়কালের ক্ষেত্রেও আমি মনে করি প্রেমের ক্ষেত্রে একইভাবে সেটা ধার্য। ডিজিটাল ক্ষেত্রে আমার দুটো তিনটে জিনিস আলাদা করে মনে হয়েছে। এক হচ্ছে সাম্প্রতিক বইমেলায় আমি দেখেছি অনেকে এসে হয়তো বলছেন যে ওই লাইনটা না পড়েছিলাম ফেসবুকে অমুক কবিতায়, ওটা কোন বইতে পাবো। এইটা এই জন্য উল্লেখ করব কারণ অনেক সময় অনেক কবিদের মধ্যেই সংশয় জাগতে পারে যে যদি সে কবিতা ইতিমধ্যেই পড়া হয়ে গিয়ে থাকে তার জন্য কি সেই কবিতার কাছে পাঠক আসবেন। আমি কিন্তু দেখেছি আসেন, তারপরেও তার নিজের কাছে রাখতে আসেন। দুই, আরও একটি দিক আমার কাছে মনে হয়েছে খুব উল্লেখযোগ্য। অনেক সময় আমি অনেক কবিকে এটা বলতে শুনেছি যে আমি যেই মুহূর্তে লিখলাম আমি একটা ডিজিটাল ডকুমেন্টেশন চাইছি। আমি শেয়ার করছি এই কারণেও, কারণ এই যে আমির কথা উঠে আসছিল, আমরা একই সময় কিন্তু অনেক আমি একই রকম প্রেমের লেখাও লিখতে পারি, একটা কালেকটিভ আমি তৈরি হয়ে যেতে পারে। এবার হয়তো একটা লেখা তন্ময় আমার অনেক আগে লিখেছিলেন, তন্ময় কোনোদিন সেটা ভাগ করে নেননি, আমি পরবর্তী সময় লিখে ছাপিয়ে ফেললাম, সেটা কেউ একজন যখন পড়লেন এবং পরে তন্ময়ের লেখাও এলো, তখন অনেক সময় অমুকেরটা পড়ে তুমি লিখেছ ওর দোষে দুষ্ট হয়ে যেতে পারে কবিতা। আমার মনে হয় সেখানে কিন্তু ডিজিটাল যুগ আমাদের একটা মাধ্যম অন্তত খুলে দিচ্ছে। সবসময় যে আমরা লিখেই তক্ষুনি সেটাকে রাখছি সমাজ মাধ্যমের কাছে তা হয়তো নয়, কিন্তু রাখতে চাইলে রাখতে পারি। এই ডিজিটাল ডকুমেন্টেশনের একটা আলাদা মূল্য আমি মনে করি রয়েছে, কারণ প্রকাশের ক্ষেত্রে তার তো আরো অনেক সময় সাপেক্ষতা আছে। এখানে কিন্তু এটা কবির ইচ্ছা নির্ভর হয়ে থাকছে, কবির এজেন্সিটা এখানে অনেক বেশি ইম্পর্ট্যান্ট। অভিরূপ? হ্যাঁ, আমার যেটা মনে হয় যে আমরা কবিতা লিখে পত্রিকাতে পাঠাই কেন? প্রকাশের জন্য তো। হ্যাঁ, আমরা চাই তো মানুষ পড়ুক। হ্যাঁ। আমরা তো চাই না যে না আমি কবিতা লিখেছি, আমি পৃথিবীর শ্রেষ্ঠ কবি, আমি পড়বো, তা তো নয়। আমরা চাই যে আরো 10 জন পড়ুক আমার কবিতাটা। তাহলে সেটা যদি 50 জন পড়ে ফেসবুকে, এটা কিসের ছুতমার্গ যে ফেসবুকে দেওয়া যাবে না, পত্রিকাতেই দিতে হবে? ফেসবুক ছিল না যখন, তখন পত্রিকা ছিল, তখন আমরা ওটাও তো একটা মিডিয়া। আজকে যে কোনো পত্রিকাই তো একটা মিডিয়া, সেখানে সোশ্যাল মিডিয়া, সেখানে আমি অনেক বেশি স্বনির্ভর এবং আমি ইচ্ছা করলে কালকে আমার আজকে লিখে কালকে দিতে পারছি। এইখানে কতগুলো প্রশ্ন আজকাল প্রায় দেখা যায়, সেক্ষেত্রে কি চটজলদি অনেক কমেন্ট, অনেক ভালো বা কি অসামান্য অসাধারণে যিনি লিখছেন সেই কবিতা হোক বা গদ্য, তার পথভ্রষ্ট হওয়ার একটা আশঙ্কা থাকে। সে আশঙ্কাটা তো পত্রিকাতে বেরোলেও হতে পারে। যার পথভ্রষ্ট হওয়ার হবে সে এমনিই হবে, সেটা যদি ওই 50টা কমেন্টে হওয়ার হলেও হবে, আবার পত্রিকাতে বেরিয়ে হলেও হবে। কিন্তু পত্রিকাতে বেরোবে না। সোশ্যাল মিডিয়াতে সুবিধা কি? একটা রক্তকরবী বেরোনোর পর কতবার সংশোধন করেছিলেন রবীন্দ্রনাথ। সাম্প্রতিক সময়েও হাঁস চলার পথ বলে একটি বই পাওয়া যায় উৎপল কুমার বসুর, সেটা যদি দেখা যায় যে এর কত সংশোধন আছে তার মধ্যে। আমরা আজকে একটা কবিতা দিলাম, পরশুদিন আমাদের মনে হয় এইখানটা না এই শব্দটা বদলে ওই শব্দটা করব, সেটা কি পত্রিকার পাতায় সম্ভব? আমাদের অপেক্ষা করতে হবে বই করা অবধি, কিন্তু এখানে সেটা সম্ভব। এটা তো একটা ভালো দিক। সেই ভালো দিকটাকে কেন নেব না একটা ছুত মার্গের ধারণাতে বিশ্বাসী হয়ে? এইটাই আমার মনে হয়। খুব ভালো বলেছো তন্ময়। হ্যাঁ, আমার এই সার্বিক বিষয়ে 2-3টে কথা বলার আছে। সেটা হচ্ছে, 1 নম্বর, এই সোশ্যাল মিডিয়ায় কবিতা দিয়ে দেওয়া, এটা সার্বিকভাবে বাংলা কবিতার উপকার করছে না অপকার করছে? দুটো দিকই আছে। অপকারের দিকটা যদি আগে বলি, সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই কবিদের মধ্যে, যারা লেখালেখি করে সোশ্যাল মিডিয়ায়, তাদের মধ্যে একটা প্রতিযোগিতার মানসিকতা চলে আসে এবং হীনমন্যতার বোধও চলে আসে। সেটা আমি অনেকের সাথে কথা বলে দেখেছি যে, এবং একটা পূর্ব নির্ধারিত ধারণাও জন্মে যায় যে
অমুকের কবিতায় 300 লাইক পড়ছে মানে এই অমুকে like। ভালো কবি, হ্যাঁ। আমার কবিতায় 10টা লাইক পড়ছে, আমি বোধহয় লিখতে পারছি না। শেয়ার হচ্ছে। এবং এই লিখতে পারছি না, আমার কবিতা পাঠক প্রিয়তা পাচ্ছে না, সেটার থেকে সে আস্তে আস্তে অবসাদে চলে যাচ্ছে। কিন্তু সোশ্যাল মিডিয়া এই জিনিসটা করে দিয়েছে। এটা কি আগে ছিল না? বাণিজ্যিক পত্রিকা বনাম অন্যান্য পত্রিকার আমলেও ছিল, কিন্তু সোশ্যাল মিডিয়া খুব তাৎক্ষণিক এবং চটজলদি এই বিষয়টা করে দিচ্ছে, যেটা মানুষের মধ্যে সামান্য লাইক কমেন্ট দিয়ে একটা বাছবিচারের জায়গা তৈরি করছে। আরেকটা বিষয়, এটা খুব মানে গভীর আলোচনার, সংক্ষেপে বলার নয়, যে কবিতা জিনিসটা কোথাও গিয়ে একটা স্তরের পর গভীর অধ্যয়ন এবং নিবিষ্টতা দাবি রাখে। সোশ্যাল মিডিয়া, আমি স্ক্রল করতে করতে একটা লেখার সামনে এসে দাঁড়ালাম, আমি তখন সেই মুহূর্তে কোন লেখাটা পেলাম, লেখাটার গভীরতা কতটা, লেখাটার শরীরগত বৈশিষ্ট্য কি, লেখাটা কি চটজলদি একটা ছন্দে মনোগ্রাহী কবিতা হয়ে বেরিয়ে যাচ্ছে যেটা আমি পড়লাম ফিল গুড ব্যাপার দিল, নাকি কবিতাটা আরো গভীরতার দিকে নিয়ে যেতে চাইছে যেটার সময় বা ধৈর্য বা সেই প্রজ্ঞা মেধা আমার নেই। এইগুলো সোশ্যাল মিডিয়ার এই চটজলদি পড়ার ফলে এই ক্লাসিফিকেশনগুলো তৈরি হয়ে যায়, যার ফলে দেখা যাক যে কবিতাটা চটজলদি পড়ে বোঝা যাচ্ছে এবং পাঠক সমাদর পাচ্ছে, তথাকথিত কমেন্ট সমাদর পাচ্ছে, একজন অগ্রজ সেরকম কবিতা লিখলেন, অনুজরা ভাবতেই পারে বাহ ওই কবিতা নিয়েই তো সবাই আহাভাহা করছে, তাহলে আমিও ওই স্টাইলে লিখি। ফলে একটা ছাঁচ তৈরি হয়ে যাচ্ছে, যেটা 90 দশকে একটি পত্রিকা এবং একজন কবিকে কেন্দ্র করে বলা হতো যে ওই সেই কবির অনুসারী অনেক ছাঁচ কবি তৈরি হয়েছেন। সোশ্যাল মিডিয়াও ওরকম ছাঁচের জন্ম দিচ্ছে, যে ছাঁচ আমাদের কোনো দিকে খুব একটা এগিয়ে দেবে না, পুনরাবৃত্তির দিকেই করবে, নতুন পথ বার করে দেবে না। এবার ভালো বিষয়টা যেটা, সেটা হচ্ছে আমরা সারা বাংলা, পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, ভারতের অন্যান্য প্রান্ত, এমনকি বিদেশেও কবিতা নিয়ে পৌঁছে যেতে পারছি বিভিন্ন মানুষের কাছে, পাঠকের কাছে। বিভিন্ন প্রান্তের কবিতা আমরা একই সঙ্গে একই সময় পড়তে পারছি। আগেকার দিনে একটা কমন দৃষ্টিভঙ্গি ছিল যে অমুকে জেলার কবি, আমরা কলকাতার কবি। সোশ্যাল মিডিয়ায় এসে এই বিষয়টা তুচ্ছ করে দিয়েছে। একমাত্র সোশ্যাল মিডিয়াতে আমি একই সঙ্গে একজন কলকাতায় বসবাসকারী কবি এবং একজন বাঁকুড়ায় বসবাসকারী কবির কবিতা একসঙ্গে পড়তে পারি এবং সেই কবিতাকে আমরা সমমূল্যে বিচার করতে পারি। ফলে এই যে একটা ইউনিটি বোধ, একাত্মবোধ, ভ্রাতৃত্ববোধ, এই জিনিসটা সোশ্যাল মিডিয়া কবিতার সূত্রে এবং কবিদের মধ্যে গড়ে দিয়েছে গত 1 দশকে, গত 1.5 দশকে, সেটা অস্বীকার করার কোনো জায়গা নেই। ফলে একটা কমিউনিটি তৈরি করার ক্ষেত্রে সোশ্যাল মিডিয়ার যে ভূমিকা অনস্বীকার্য, এবং তার ফলে আমরা বিভিন্ন কবির কবিতাও পড়তে পারছি একই সঙ্গে, একই সময়ে, সংক্ষিপ্ত সময়ে। সোশ্যাল মিডিয়া নিজেই একটা পত্রিকা হয়ে উঠেছে, তার এই দিকটা আমরা কোনোভাবে অস্বীকার করতে পারবো না। বাহ, তার মানে একটা ইতিবাচক দিকই রয়েছে। কিছু বলবে? আমি জাস্ট একটা জায়গা একটু অ্যাড করবো। তন্ময়ের কথা শুনতে শুনতে মনে হচ্ছিল যে প্রতিযোগিতার কথা, হিনন্মন্যতার কথা তুলে আনছিল তন্ময়। এইটা সত্যি কিন্তু একটু ঝুঁকির দিক আমরা মনে হয় একটু ছুঁয়ে যাব, কারণ যেহেতু বিষয়টা ডিজিটাল যুগ। কারণ অনেক সময় কি লিখছির দেখে কত দ্রুত প্রদর্শন করছির দিকে আমরা ঝুঁকতে পারি, এইটা একটু ভয়ের কথা। কারণ আমি তো অনেকদিন কবিতা পোস্ট করিনি, এইটা যেন আমার কবিতা লেখার থেকে পোস্ট করার তাগিদকে বাড়িয়ে না দেয়। এটা কিন্তু আমার মনে হয় যে আমাদের এক ধরনের নিজস্ব অনুশীলনও, কারণ আমি দেখাবো তো তখন যখন দেখানোর মতন কিছু রয়েছে। এই নিজের মধ্যে যদি একটু বাঁধটুকু আমরা রাখতে পারি। সোশ্যাল মিডিয়া হোক বা পত্রিকা, আসল কথা হচ্ছে সংযম, এটা এবং তো লেখার কাছে ব্যক্তিগত স্তর, এটা সংযম তো- বিষয়টা আসল। সেই তো আলোচনার মধ্যে এবার আমরা একটু কবিতা শুনে নেব। অভিরূপকে আমি অনুরোধ করবো একটা কবিতা পড়ার জন্য। আমার দুটো কথা একটু বলার আছে এই কবিতাটা পড়বার আগে। সেটা হচ্ছে, আমাদের মাতামহীর প্রয়াণের পর আমি একগুচ্ছ কবিতা লিখি এবং ওকে দিদিমা না বলে আমি বলতাম দিদিম। সেই বইয়ের নাম দিয়ে দিদিম বাড়ি। তো ওর প্রয়াণের প্রায় 14-15 বছর আগে আমার মাতামহ চলে যান। তো আমার খুব খালি মনে হতো যে এই চলে যাওয়ার পর কি ওদের কোনোদিন আর দেখা হতে পারে। তো এই কবিতাটার মধ্যে ওদের দেখা হয়েছিল। আমি কবিতাটা পড়ছি। বসন্ত রোদ্দুরে। দুপুর হলো, এখন তোমার
কোঁকড়ানো চুল স্নানের পরে শুকিয়ে নেওয়ার সময়, জলের পাশে ঘরণী তার বাগান তুলেছে। ভাসতে 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 তুমি দেখলে কচি শিমের লতা, লতার ভেতর সারা দুপুর চুল শুকোবে তুমি, মাচার ওপর বসন্ত রোদ্দুর। জানবে না কেউ সে রোদ্দুরে তোমার মরা বর, উড়ে আসবে কোকিল হয়ে, কোকিল দেবতা, বসবে তোমার লতার ভারে, তার নরম কুহু ডাকে, তুমি বলবে মরণ। রঙের তোড়ে ভেসে যাবে জলের তলার ভূমি। নমস্কার। বাহ, খুব সুন্দর। আমাদের আলোচনার শেষ যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে আজকের যুগে যখন শরীর চতুর্দিকে সেলিব্রেটেড, সেখানে প্রেমের কবিতায় শারীরিক অনুষঙ্গকে কি আদি রসাত্মক বলে সরিয়ে রাখা যায়? শরীর কবিতায় থাকলে কি কবিতার বিশুদ্ধতা নষ্ট হয়? কি মনে হয় তোমার অনুত্তমা? না, আদি রসের সমস্যাটা কোথায় সৌভিক, আমি তো সেটাই বুঝতে পারলাম না। কারণ রস তো সেটাও, সে আদি হোক, সে অনন্ত হোক, সে সাময়িক হোক, সে মাহুর্তিক হোক, রস তো। এবং যখন আমরা একটা প্রেম কবিতা, যে কোনো সম্পর্ক, বিচ্ছেদ, ভাঙন, যৌনতা ইত্যাদি নিয়ে কথা বলি, আমি মনে করি সেখানে না এই বিভাজনগুলোই বড় আরোপিত বিভাজন, সমাজের দেখিয়ে দেয়া বিভাজন। আমি যদি সত্যি আমার আবেগকে আমার লেখায় সৎভাবে কখনো ধরতে চাই, আমি আমার নিজের কথা বলতে পারি যে আমি যখন আমার আবেগকে ধরছি আমার কবিতা, আমি কবিতার কাছে হাত পাতছি যে তুমি আমায় সে শব্দ দাও যাতে আমি একটু নিরাময় পেতে পারি। সেটা আমার যৌন তাড়না থেকে হতে পারে, আমার যন্ত্রণা থেকে হতে পারে, আমার নিবৃত্তি থেকে হতে পারে, আমার অতৃপ্তি থেকে হতে পারে, যা খুশি থেকে হতে পারে। সেখানে যদি আমি আচ্ছা এই শব্দটা এরমভাবে লিখবো, এটা বোধহয় আদি রসাত্মক হয়ে যাবে যদি ভাবি, আমি খুব অসৎ হলাম বলে মনে করি কবি হিসেবে। এবং সেখানে প্রেমের ক্ষেত্রেও যেরকম আমি বরাবর মনে করি যে একটি সম্পর্কে যখন দুটি মানুষ থাকে, তোমরা ঠিক কত দূর গিয়েছিলে এই প্রশ্নটা অবান্তর, অবান্তর। কারণ প্রেম কোথায় তার মধ্যে শরীরে থাকবে, আদরে থাকবে, না আদরে থাকবে, এটা সে দুটো ব্যক্তির নিজস্ব সংলাপ, নিজস্ব সংযোগ। এবার যদি বহিঃপ্রকাশের মাধ্যম হয় কবিতা বা যে কোনো ফর্ম অফ আর্ট, সেখানে শরীরকে আমি খুব আলাদা করে সরিয়ে রাখা বিষয় হিসেবেই দেখি না। আমি মনে করি সে তার নিজস্ব দাবি নিয়ে আসবে এবং অনেক সময় না শরীরও থাকবে। আমি যখন একটা লেখায় লিখছি যে অন্তরহীন অন্তর্বাসে কার আরশিতে চিনিনি নিজেকে, কার আলনার গোপন পেরেকে যেন ছেড়ে আসা পোশাকের মতো আমি বাদ পড়ে গেছি ক্রমাগত, এর মধ্যে আমার কাছে কিন্তু আদতে সেই অর্থে খুব যৌন তৃপ্তির গল্প নেই, কিন্তু যৌনতা তো আছে। সেক্সুয়ালিটি ইজ নট জেনিটালিটি। আমার কাছে কবিতা আমার সমস্ত আবেগের আধার যদি হয়, সেখানে শরীরই বা থাকবে না কেন, সে যে রস নিয়েই আসুক। চমৎকার। এই বিষয়ে অভিরূপের কি মতামত? আমি অনুত্তমাদির সঙ্গে সম্পূর্ণ একমত, শুধু আমার কয়েকটা কথা যোগ করার আছে। সেটা হচ্ছে যে বিশুদ্ধতা নষ্ট হয় বা শরীর এলে, তাহলে কি আমাদের এই শরীরটা অশুদ্ধ যার মধ্যে আমি বাস করছি? তাহলে তো নিজেকেই অস্বীকার করতে হয়। যার ভেতর আমি সারাক্ষণ রয়েছি, আমার যেরকম এই সমস্ত অঙ্গ রয়েছে, তেমনি একটি প্রবৃত্তি হচ্ছে কাম, যেমন খিদে পায় সেরকম, সেটাকে অস্বীকার করবো কেন? আর আদি রসাত্মক মানে আদি জিনিসটা তো মানে সে আগে আছে। আমার বাবা মাকে আমি অস্বীকার করছি? করছি না তো। আচমকা করে এবার কথা হচ্ছে যে এই যে যেমন বসন্তকালে রাস হয়, শরৎকালেও রাস হয়, তাই তো, শারদ রাস হয়। তো সেখানে একটা রাসের পদ আছে যে শারদ চন্দ পবন মন্দ, বিপিনে ভরল কুসুম গন্ধ, ফুল্ল মল্লিকা কুসুম জ্যোতি, মত্ত মধুকর ভরণী, হেরত জাতি ওছন ভাতি, শ্যাম মোহন মদনে মাতি। বলছে মাতি মানে শ্যাম মদনে মেতেছেন এবং সকলে চলে আসছেন সেই কামের ডাকে। একদম যত গোপিনীরা আছে, রাধা তো আসছেনই,
তারাও আসছেন, এবং মাতি শব্দটা গোবিন্দ দাস ব্যবহার করছেন কত আগে। তাহলে এটা অশুদ্ধ কবিতা? না না, এর মতন অশুদ্ধ জিনিস আর নেই। এ তো আমাদের আরাধ্য দেব কৃষ্ণ করছেন, এই স্বাভাবিক জিনিস। কিন্তু এই স্বাভাবিকতা কিন্তু একসময় বাংলা কবিতায় যে কবিতা লেখা হয়েছে, প্রেমের কবিতা, অনেকেই মনের দিকে বেশি চলে গিয়েছেন, শরীরকে খানিকটা ব্রাত্য করে। কিন্তু আমাদের যে পুরনো জয়দেবের তুমি যদি দেখো, তো হ্যাঁ। কালিদাস বা সংস্কৃত সাহিত্য আমরা কালিদাসে তো পেয়েছি, মানে এই কুমার একেবারে সম্ভব, ঝরে পড়ছে। এবং সেখানে শুধু যে আমরা এই যে মেন স্ট্রিম সেক্সুয়ালিটির কথা বলি, আমরা দেখতে পাবো যে শিবের বীর্য ধারণ করবে কে? এই ও শিবের বীর্য তো সেখানে কে ধারণ করবে? কেউ, মানে পার্বতী বলছেন আমি পারবো না, আরো অনেকে বলছেন আমি পারবো না। শেষে অগ্নি এগিয়ে এলেন, অর্থাৎ একজন পুরুষ এগিয়ে এলেন পুরুষের বীর্য ধারণ করার জন্য। এটা এটা কি সমকাম? এই কতদিন আগে কালিদাস লিখে গেছেন, তাহলে ওটা অশুদ্ধ। এই ফলে এইটা আসলে যার জানেন তো সৌভিকতা, যার মনে করা সে এমনিও মনে করবে, এই তো আমাদের এই আলোচনা সবার পরও মনে করবে। কিন্তু সেই নিয়ে তো ভেবে লাভ নেই। আমি যার ভেতর বাস করছি, আমার যে গৃহ, আমি 93 সালে জন্মেছি, 23 সাল অব্দি আমার বাড়ি এই শরীরটা, এটা অশুদ্ধ হতে পারে কখনো? অন্তত আমার কাছে তো, আমি কুঁড়ে ঘরে থাকলেও আমার কাছে সেটা আমার স্বর্গ। চমৎকার চমৎকার। তন্ময়কে এবারে জিজ্ঞেস করবো। দেখুন সৌভিকদা, সমসময়ে প্রত্যেক যুগেই এক শ্রেণীর নীতিবাগীশরা থাকেন যারা এই ছুতমার্গের কথা তুলবেন এবং তাদের সেই কথা খণ্ডিত করেই সাহিত্য এগিয়ে গেছে। আমরা চৈতন্য পূর্বযুগে বিদ্যাপতির কাব্যে এরকম রতিরসের বা রাধার বর্ণনার উদাহরণ পেয়েছি। পরবর্তীকালে পদাবলী সাহিত্যে তো ভুরি ভুরি আছে রাধার রূপ বর্ণনা, বঙ্গসৌষ্ঠব বর্ণনার ক্ষেত্রে। ভারতচন্দ্রের বিদ্যাসুন্দর তো ছিচিক্কার পড়ে গিয়েছিল অশ্লীলতার দায় দুষ্ট ইত্যাদি। হ্যাঁ, এখনো যখন সাহিত্য সমালোচনা করা হয় এই কথাটা এখনো লেখা হয়, অশ্লীলতার দায় দুষ্ট হয়েছিল, এখনো বলা হয়। হ্যাঁ, কারণ মানে সেই পূর্ব নির্ধারিত একটা সমালোচনার ধারাকে আমরা এখনো বয়ে আনছি। রবীন্দ্রনাথের বেশ কিছু কবিতা তার যৌবনকালে লেখা, সমসাময়িক লোকেরা আক্রমণ করেছিলেন। এমনকি বিভিন্ন লোকধর্ম, কর্তাভজা ইত্যাদিরা, সেগুলো অশ্লীলতার দায়ে দুষ্ট হয়েছে। যারা বলার তারা বলে যাবেন, তারপর সাহিত্যের মতো এগিয়ে যাবে, এটা চিরকালই চলবে। মূল একখানাই পার্থক্য, আমি যে লেখাটা লিখছি সেই কবিতাটা এই তথাকথিত অশ্লীলতার দায়ে দুষ্ট কিনা, শ্লীলের বিষয় না। আমার মূল বিবেচ্য হওয়া উচিত ওটা শিল্পসম্মত হয়ে উঠছে কিনা, এইটাই হচ্ছে ওটা কোনো বিবৃতি হয়ে থাকছে, ওটা কি একটা শুধু ঘটনা বর্ণনা হয়ে থেকে গেল, নাকি তার মধ্যে সেই শিল্প গুণটা আছে যেটা ঘটনার থেকে উত্তীর্ণ হয়ে একটা কালজয়ী হওয়ার দিকে এগোলো। সেটা পাঠক বুঝে নেবেন। যারা বুঝবেন না তাদের কাছে তার মতো, যারা বুঝবে তাদের কাছে তার মতো, এটার আর কোনো বিতর্ক হয় না। বাহ, চমৎকার। আমাদের আজকের আলোচনা সভা এখানেই শেষ হচ্ছে। আমি প্রত্যেককে আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, যারা এসেছেন শুনলেন তাদেরও আন্তরিক ধন্যবাদ।